ওকে, দুইটা ক্লাস আজকে একসাথে হবে। একটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আর কিছু মডেল দেখাতে দেখাতে চেয়েছি আমি, মডেল বার। তাহলে এই ডব্লিউএস কোশ্চেন বা রিলেটিভ প্রোনাউনের সাথে যদি আপনি ইভার অরটা যুক্ত করে দেন তাহলে সেটা আনসার্টেনটি বোঝাবে। আনসার্টেনটি। সবাই কি খাতায় লিখে রাখতেছেন একটু কষ্ট করে? জি জি ভাইয়া ভাইয়া। লিখবে। জি, কাইন্ডলি একটু সবাই লিখবেন। কারণটা হচ্ছে কি, খাতায় লিখলে একটু মনোযোগটা থাকে, বেশি মনোযোগ থাকে, যেটা আমার পার্সোনালি আমি যেটা মনে করি। আমি ইউনিভার্সিটি ক্লাসেও হচ্ছে লিখে লিখে পড়তাম। যখন বাসায় যে কোনো কিছু আমি প্র্যাকটিস করি না কেন, খাতায় আমি লিখি, লিখে লিখে প্র্যাকটিস করি, ইভেন বইয়ের মধ্যেও লিখি। তো কেউ যদি মনে করেন না এটা ছাড়াই ভালো হবে, তো নাও করতে পারেন। বাট আমার পার্সোনালি সাজেশন হচ্ছে কাইন্ডলি একটু কষ্ট করে লিখবেন। এরপরে দেখেন যে এই এখানে বেশ কিছু আরো এক্সাম্পল দেওয়া ছিল। যেমন হচ্ছে এগুলো গতকালকে শীট দিয়েছিলাম, এখান থেকে দেখবেন, আশা করি আপনারা এখান থেকে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা, অ্যাডজেক্টিভের আমরা হচ্ছে এই একটা ডিগ্রির ক্লাস করেছিলাম না, ডিগ্রির যে ক্লাসটা, ওইটা হচ্ছে পুরোটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ডিগ্রি মানে হচ্ছে আপনার অ্যাডজেক্ট, মানে শুধুমাত্র অ্যাডজেক্টিভেরই ডিগ্রি হয়, এই কথাটা আমি বলেছিলাম। অ্যাডজেক্টিভ ডিগ্রি হয়, অ্যাডজেক্টিভের ডিগ্রি হয়ে থাকে। আর হচ্ছে গুণবাচক, যেটা আমরা নর্মালি ইউজ করে থাকি সেটা। আর অ্যাডভার্বের একটা কথা বলেছিলাম যে তিনটা প্লেস যদি একসাথে হয়, সরি তিনটা প্লেস না, যদি কোথায় কখন কিভাবে দ্বারা প্রশ্ন করলে তো অ্যাডভার্ব পাওয়া যায়, তাই না? সো তিনটা যদি একসাথে থাকে তাহলে প্রথমে কোনটা হবে? কোথায় কখন কিভাবে, তিনটা কথাই একটা সেন্টেন্সে আছে, তাহলে প্রথমে কি হবে? ম্যানার এমটিপি, ম্যানার এমটিপি, আচ্ছা, এমপিটি। যেমন ধরেন আমরা আমরা পড়েছিলাম যে কোথায় কখন কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তরের যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। আমি আবার ছোট্ট করে একটু রিভাইজ করি। যেমন হচ্ছে আই ওয়েন্ট কক্সবাজার, আমি কক্সবাজার গিয়েছিলাম। তাহলে কখন গিয়েছিলাম? 2019 সালে। কখন গিয়েছিলাম? 2019 সালে। কোথায় গিয়েছিলাম? কক্সবাজার গিয়েছিলাম। কিভাবে গিয়েছিলাম? কুইকলি বাই প্লেন, প্লেনে চড়ে অনেক তাড়াতাড়ি। তাহলে দেখেন তিনটা, কোথায় গিয়েছিলাম? কক্সবাজার, এটাও আছে। কখন গিয়েছিলাম? 2019 সালে গিয়েছিলাম, এটাও আছে। কিভাবে গিয়েছিলাম? কুইকলি বাই প্লেন, তিনটাই আছে। তাহলে এই তিনটার মধ্যে আমি কি যে কোনো একটা, যে কোনো ভাবে দিলেই হবে নাকি এটার একটা নিয়ম কানুন আছে? ম্যানার প্লেস টাইম। হ্যাঁ, নিয়ম কানুন আছে। সেটা হলো প্রথমে হচ্ছে আপনার ম্যানার হবে, যে আমি যে কক্সবাজার গিয়েছিলাম বা কোথাও গিয়েছিলাম সেটা কিভাবে গিয়েছিলাম। কুইকলি গিয়েছিলাম প্লেনে, তাহলে এটা হবে শুরুতে। তারপর হচ্ছে প্লেস, মাঝখানে হবে প্লেস। এখন কোথায় গিয়েছিলাম? কক্সবাজার, তাহলে আই ওয়েন্ট কুইকলি বাই প্লেন কক্সবাজার। এরপরে কখন গিয়েছিলাম? টাইম, টাইমটা হবে সবার শেষে, ইন 2009। তাহলে হোয়ার? কক্সবাজার, ওয়েন, ইন 2009, এন্ড হাউ? বাই প্লেন। তাহলে হচ্ছে এমপিটি, ম্যানার প্লেস টাইম। এখন ধরেন এখানে একটা একটা কথা নাই, প্লেস কোথায় গিয়েছিলাম নাই, কক্সবাজার শব্দটা নাই। তাহলে কি হবে? বাকি যে দুইটা আছে ওই দুইটার সিরিয়াল মেনটেন করবে। প্রথমে হচ্ছে ম্যানার হবে, পরে হবে টাইম। ওকে, এই হচ্ছে আমাদের যে সংক্ষেপে যেটা। এরপরে আসেন, দেখেন আমরা অনেক সময় প্রিপোজিশন বুঝতে পারি না যে এরপরে প্রিপোজিশনটা কি হবে। যদি এই ধরনের প্রিপোজিশন আমাদের বুঝতে সমস্যা হয় বা আমরা হচ্ছে নিয়ম কানুনটা না জানি, এট লিস্ট আমরা তো হচ্ছে অর্থটা ব্যবহার করতে পারি। অর্থ, যেমন উইথ মানে সাথে, বাই মানে দ্বারা। ওকে, ডিগ্রি ক্লাস, ধরেন কারো কোনো ক্লাস মিসিং থাকলে আমার কাছে হচ্ছে চেয়ে নেবেন, ওই যে ক্লাস রেকর্ডটা দিয়ে দিব আর শিটটা দিয়ে দিব। এরকম কি আর কেউ আছেন যে মানে ক্লাস করেননি কিন্তু শিটও পান নাই আবার ক্লাস রেকর্ডও পান নাই? কেউ আছেন? হ্যাঁ ভাইয়া, আমি তো ওই যে 6তম ক্লাসে জয়েন করলাম, মুজাহিদ বলছিলাম। জি জি, গতকালের ক্লাসে। হ্যাঁ, গতকালের ক্লাসে তাহলে আমি 1 থেকে 5টা ক্লাস পাইনি, প্লাস শিট পাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি আপনাকে ওই যে আপনার মেইলে ক্লাস রেকর্ডটা দিয়ে দেবো, শিটটাও দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। সবাইকে দিয়ে দিব। আর হচ্ছে শীত পাইছি সালমা আপু, ঠিক আছে আপু, আপনাকে হচ্ছে ডিগ্রি ক্লাসের আমি ক্লাস রেকর্ডটা দিয়ে দেবো।
আর শীটটা হচ্ছে আবার দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমি ইতিমধ্যে রিলেটিভ প্রোনাউনটার কাছ থেকে একটু সিম্পল সেন্টেন্স থেকে ঘুরে আসি। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন আমাদের যেটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটাতে মোট কথা হচ্ছে আমরা ছোটবেলা থেকে যেটা দেখে আসতেছি যে যেখানে একটা সাবজেক্ট থাকবে আর হচ্ছে একটা ফাইনাইট ভার্ব থাকবে, এক সাবজেক্ট আর অবজেক্ট থাকবে, এটা মিলেই সিম্পল সেন্টেন্স হয়ে যায়। কিন্তু না, সিম্পল সেন্টেন্স মানেই 2-3 ওয়ার্ডের সেন্টেন্স না। সিম্পল সেন্টেন্সও অনেক বড় করে লেখা যায়। কিভাবে বড় করবেন? প্রিপজিশন যোগ যোগ করে বড় করবেন, অ্যাডভার্ব দিয়ে বড় করবেন, বা হচ্ছে অ্যাডজেক্টিভ দিয়ে বড় করবেন। মোট কথা আপনার রাইটিং এর মধ্যে একটা সিম্পল সেন্টেন্স থাকতেই হবে। সিম্পল সেন্টেন্স মানে এই না যে এটা খুবই সিম্পল, এটা লিখলে মার্কস আসবে না, এরকম না। ভ্যারাইটিস আনার জন্য, ভ্যারাইটিস রাখার জন্য সিম্পল সেন্টেন্স আপনাকে রাখতেই হবে। সো দেখেন এখানে সিম্পল সেন্টেন্সটা অনেক বড় করে লেখা যায়। যেমন এই সেন্টেন্সটা আমি হচ্ছে ক্যামব্রিজ থেকে নিয়েছি, সবাই একটু কাইন্ডলি খাতায় লিখবেন, হ্যাঁ। দেয়ার হ্যাভ বিন সেঞ্চুরিজ, দেয়ার হ্যাভ বিন সেঞ্চুরিজ মানে শতাব্দীর পর শতাব্দী হয়েছে, বছর পার হয়ে গেছে। দেয়ার হ্যাভ বিন সেঞ্চুরিজ, বছর পার হয়ে গেছে, শতাব্দী হয়ে গেছে, এক মানে বছরের বেশি হয়ে গেছে। দেখেন ফর ইয়ার্স, ফর ইয়ার্স মানে কি এনিওয়ান? বছরের পর বছর। হ্যাঁ, ফর ইয়ার্স মানে বছরের পর বছর বা অনেক বছর ধরে, বছরের পর বছর। সো কেউ যদি মিন করতে চান যে আমি ফর মেনি ইয়ার্স মানে অনেক বছর ধরে, বা হচ্ছে অনেক বছর ধরে একটা কাজ চলতেছে বা একটা কিছু হচ্ছে বা অনেক বছর ধরে হচ্ছে না, তাহলে আপনি ফর ইয়ার্স বলতে পারেন। সো ফর ইয়ার্স, ফর সেঞ্চুরিজ, ফর ইয়ার্স, অথবা হচ্ছে বহু বহুকাল ধরে আমরা হ্যাঁ বলি। বহুকাল ধরে। মোট কথা হচ্ছে অনেক দিন ধরে বোঝাতে আপনি এটা ইউজ করবেন, ফর ইয়ার্স অথবা সেঞ্চুরিজ। আচ্ছা গতকাল কি আমি বলেছিলাম মোর লাইকলি টু আর লেস লাইকলি টু, এই ওয়ার্ডটা কি বলেছিলাম? না, এটা বলো না। আচ্ছা ভাই কাইন্ডলি এটা একটু লিখে রাখেন, মোর লাইকলি টু আর হচ্ছে লেস লাইকলি টু, লেস লাইকলি টু। মোর লাইকলি টু মানে হচ্ছে বেশি সম্ভাব্য, আর লেস লাইকলি টু মানে হচ্ছে কম সম্ভাব্য। এই ধরনের কিছু প্রিপজিশন আপনার অ্যাডভান্স ভোকাবুলারির মধ্যে পড়বে। হ্যাঁ, আপনার যদি নির্দিষ্ট কিছু ওয়ার্ড এরকম মুখস্থ থাকে, দেখবেন যে আপনি পাবেন, কথা বলার সময়ও লেস লাইকলি টুটা পাবেন, আর হচ্ছে রাইটিং এও লেস লাইকলি টু, মোর লাইকলি টু, এই ধরনের কিছু কথা আপনি পাবেন। তারপরে হচ্ছে যেমন ধরেন ইন লিউ অফ, ইন লিউ অফ মানে হচ্ছে পরিবর্তে। এ ধরনের খুব বেশি না, জাস্ট হাতে গোনা 15-20টা জিনিস একটু মাথায় রাখবেন, যাতে করে যেটা শিখছেন সেটা ইউজ করতে পারেন, তাহলেই তো কাজ। অনেক কিছু শিখলাম কিন্তু ইউজ করতে পারলাম না, তাহলে কোনো লাভ হলো না। আবার অল্প শিখলাম, অল্প ইউজ করতে পারলাম না, তাও হবে না। আমাদের মেক শিওর করতে হবে যে আমি যে কটাই শিখি সেটাই যেন আমি পরীক্ষায় ব্যবহার করতে পারি, পরীক্ষায় যেন আমি ইউজ করতে পারি। আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এন্ড মডাল ভার্ব। আচ্ছা, তার মানে হচ্ছে মোর লাইকলি টু বেশি সম্ভাব্য, লেস লাইকলি টু কম সম্ভাব্য। কাইন্ডলি এই সেন্টেন্সটা সবাই লেখেন, দেয়ার হ্যাভ বিন সেঞ্চুরিজ, দেয়ার হ্যাভ বিন সেঞ্চুরিজ অনেক বছর হয়েছে, অফ একাডেমিক ডিবেট ওভার দ্য অরিজিনস অফ দ্য কোকোনাট, মানে নারিকেলের উৎপত্তি নিয়ে অনেক বছর ধরেই একাডেমিক ডিবেট রয়েছে। এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, এবং এটা কোনো মানে যাচ্ছে তাই বা সহজ কোনো মানে হাই ব্যান্ড স্কোরের একটা সেন্টেন্স, যদিও এটা সিম্পল সেন্টেন্স। তো আপনাদের লেখার মধ্যে অবশ্যই ইচ্ছা করেই সুন্দর করে একটা সেন্টেন্স লিখবেন, কিন্তু মেক শিওর যে সেটা 3-4 ওয়ার্ডের মধ্যে হবে না। এরপরের সেন্টেন্সটা দেখেন, one of the people looking for a solution to this problem is Mr. Hamid. গতকালের ক্লাসে আমি বলেছিলাম যে আপনার যে অক্সিলারি ভার্বটা বা মেইন ভার্বটা শুরুই করবেন দেরিতে, মেইন ভার্বটা আপনি শুরুই করবেন দেরিতে।
তাহলে এখানে কি আসছে দেখেন, ওয়ান অফ দ্য পিপল লুকিং ফর এ সলিউশন টু দিস প্রবলেম। সলিউশনের পরে সবসময় টু হয়, সলিউশনের পরে সবসময় টু হয়। এটা একটা সিম্পল সেন্টেন্স। এই পুরো জিনিসটা হচ্ছে একটা সাবজেক্টের একটা অংশ হয়েছে। কিভাবে হয়েছে? ওয়ান অফ দ্য পিপল লুকিং ফর এ সলিউশন। এটা কিভাবে লেখা যায় আমি একটা ফ্রি ক্লাস একদিন দেখিয়েছিলাম। অন অফ দা লুকিং ফর এ সলিউশনের জায়গায় দেখেন, one of the people who looks অথবা looking for a solution to this problem is Mr. Hamid. One of the people, অনেকের মধ্যে একজন, অনেক মানুষের মধ্যে একজন, who looks যে খোঁজে, কি খোঁজে? সলিউশন খোঁজে। তাহলে এই খোঁজার কাজটা, এটা হচ্ছে কি, মানুষ এটা নিজে নিজে করতেছে না, খোঁজার কাজটা কি মানুষ তো নিজেই করতেছে, তাই না? জি যেহেতু মানুষ নিজেই করতেছে, এজন্য হচ্ছে এই ভার্বের সাথে আইএনজি। এখানে হু লুকস এর পরিবর্তে শুধু লুকিংস দেওয়া যায়, এটা হচ্ছে গ্রামাটিক্যাল স্ট্রাকচার। আর যদি এখানে এই হু লুকসটা এই পিপল যদি নিজে না করে পিপলকেই দেখানো হতো, পিপলকেই দেখানো হতো, বা পিপল নিচে, পিপলের দ্বারা খোঁজা খোঁজা হতো কিছু, তাহলে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হতো। দেখেন আমি একটা আরেকটা এক্সাম্পল দিচ্ছি দুটোর মধ্যে। এটা আমি একদিন ফ্রি ক্লাসে দেখিয়েছিলাম, এর আগে একদিন ক্লাসে, কারো কি মনে আছে? আচ্ছা, বিল্ডিং কি নিজেই তৈরি করে না, বিল্ডিংটাকে তৈরি করা হয়ে থাকে? বিল্ডিংটাকে তৈরি করা হয়। বিল্ডিংটাকে তৈরি করা হয়। যেহেতু বিল্ডিং কে তৈরি করা হয়, নিজে তৈরি হয় না, এজন্য হচ্ছে এই হুইচ আর বিল্ট এর পরিবর্তে শুধুমাত্র বিল্ট দেওয়া যায়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর পিপল যেহেতু নিজেই দেখে, নিজেই একটা সলিউশনের জন্য খোঁজ করে, এজন্য হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আর একটা এক্সাম্পল দেবো। ওইটা বুঝলাম না ভাইয়া, এখানে যে হুইচ আর বিল্ট এর পরিবর্তে বিল্ট শুধু। জি জি, দেখেন ওয়ান অফ দ্য বিল্ডিংস বিল্ট বাই নওয়াব সলিমুল্লাহ। তার মানে একটা বিল্ডিং, এখানে এখানে বলতেছি যে যেটাকে নির্মিত করা হয়েছিল নবাব সলিমুল্লাহর দ্বারা, হ্যাঁ যেটাকে জি নির্মিত করা হয়েছিল নবাব সলিমুল্লাহর দ্বারা, ওয়াজ স্টানিং, ছিল চমৎকার, অনেক চমৎকার। আর এখানে জি শুধুমাত্র বললাম যে বিল্ডিং এর মধ্যে একটা নবাব সলিমুল্লাহর দ্বারা নির্মিত, নবাব সলিমুল্লাহর দ্বারা নির্মিত বিল্ডিং দের মধ্যে একটা অনেক সুন্দর ছিল, অ্যামেজিং, মেসমরাইজিং ছিল। জি ঠিক আছে। জি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেই, এটা একটু একটু টাফ আর কি। হ্যাঁ, দেখেন দেয়ার আর মেনি পিপল হু লিভ ইন ঢাকা। ঢাকা, আচ্ছা পিপল কি নিজেই বাস করে না পিপল কে বাস করানো হয়? নিজে বাস করে। নিজেই বাস করে, যেহেতু পিপল নিজেই বাস করে, এজন্য হচ্ছে দেয়ার আর মেনি পিপল
হচ্ছে হু লিভ ইন ঢাকা না দিয়ে লিভিং ইন ঢাকাও বলা যায়, দুটো একই, মানে একটা পরিবর্তে আর একটা বলা যায়। দেয়ার আর মেনি পিপল, এখানে বলেছি হু লিভ ইন ঢাকা, আর এখানে হচ্ছে দেয়ার আর মেনি পিপল লিভিং ইন ঢাকা, অর্থ একই। মোট কথা খুব সহজে যদি আমরা বুঝতে চাই তাহলে হচ্ছে যেহেতু পিপল নিজেই বাস করে, এজন্য হচ্ছে হু লিভও দেওয়া যায়, অথবা এই লিভের সাথে আইএনজি করলে হুটা আর থাকে না। এই হু ভাইয়া লিভের এখানে যদি পরিবর্তে, জি বলেন। ভাই এখানে যদি হু দিই তাহলে এটা কি কমপ্লেক্স হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, কমপ্লেক্স হয়ে যাবে, আর যদি লিভিং দিই তাহলে এটা সিম্পলে থাকবে না? সিম্পলে থাকবে। আচ্ছা, বুঝতে পারছি। জি জি ভাই, সমস্যা নাই ভাই, কেউ বলেন যে কেউ কারো যদি বুঝতে প্রবলেম হলে আমি আরো কিছু এক্সাম্পল দেই, হোপফুলি সহজ হয়ে যাবে। মোট কথা যেহেতু যেগুলা হচ্ছে নিজে নিজে তৈরি, নিজেই করে, মানে অ্যাক্টিভ ভয়েস, সেগুলো হচ্ছে ভার্বের সাথে আইএনজি করলেই হয়ে যায়। আর যেগুলো প্যাসিভে থাকে সেগুলো হচ্ছে আপনার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আর এই ধরনের সেন্টেন্স আপনি রিডিং এ ব্যাপক পাবেন, রিডিং যখন পড়তে যাবেন না, দেখবেন যে মানে ফ্রিকুয়েন্টলি এই ধরনের সেন্টেন্স পাবেন। কারো কি বুঝতে সমস্যা আছে? আরো কিছু এক্সাম্পল দিব, দুই একটা। হ্যাঁ ভাইয়া। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর একটা এই দেখাচ্ছি, অন্য একটা রুলস দেখাচ্ছি। এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস। সালমা আপু এখন বলেন তো এখানে কি হবে? আর হবে না, ইজ হবে? One of my friends is amicable. কি হবে বলেন? ইজ হবে না আর হবে? Is হবে। কেন ইজ হবে? একমাত্র অনেকগুলা ফ্রেন্ডের মাঝে একজন ফ্রেন্ড। আচ্ছা আপু, থ্যাংক ইউ। নাইমা আপু আপনি বলেন তো এখানে কি হবে? হ্যালো, হ্যালো, হিমিকা আপু আছেন? জি ভাইয়া। আপু কাইন্ডলি বলেন তো এখানে কি হবে, প্রথমটা কি হবে আর পরেরটা কি হবে? প্রথমটা হবে one of my friends who is amicable. হ্যাঁ, আর পরেরটা? পরেরটা হবে one of my friends who is amicable. ভাইয়া আর পরে তো টুডের আগে তো মনে হয় একটা ওয়ার্ড হবে। কি অর্থ হলে ভালো হয়? হ্যাজ অথবা হ্যাভ এর পরে তো একটা ওয়ার্ড হবে, এরপরে টুডে হবে। এখানে মনে হয় একটা ওয়ার্ড মিসিং আছে। দেখেন এখানে যেটা বলেছেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের মধ্যে একজন, হু ইজ জি অথবা আর অ্যামিকেবল, মানে বন্ধুদের মধ্যে একজন হচ্ছে একজন। সহায়কপূর্ণ বা অনেক ভালো, বন্ধুত্বপূর্ণ, জি হ্যাঁ, জি একজন জি হচ্ছে জি অনেক ভালো। আর পরে যেটা বলেছি ওয়ান অফ মাই ফ্রেন্ডস হু ইজ অথবা আর অ্যামিকেবল, হ্যাজ অথবা হ্যাভ হ্যাভ কাম টুডে, ধরেন কাম টুডে, হ্যাঁ, হ্যাজ অথবা হ্যাভ কাম টুডে, তাহলে এখানে এখানে তো ইজের কথা বলছিলেন এই জায়গায়, তাহলে এখানে কি হবে আর এখানে কি হবে? হ্যাজ হবে, হ্যাজ কাম টুডে। হ্যাজ কাম টুডে, আর এখানে? ইজ। আচ্ছা আপু, কিন্তু আপু দেখেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে হুটা বোঝাচ্ছে কাকে? এই ফ্রেন্ডস কে বোঝাচ্ছে, এই জি ফ্রেন্ডের সাথে, কিন্তু এই ফ্রেন্ডসই তো মেইন উদ্দেশ্য না। এটার আবার না। আরেকটা ডিটারমাইনার আছে, এটা কি আছে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস, বন্ধুদের মধ্যে একজন, যে জি হচ্ছে হু ইজ অ্যামিকেবল, যে হচ্ছে অ্যামিকেবল, সহায়কপূর্ণ। আর এখানে দেখেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস হু ইজ অথবা আর অ্যামিকেবল, হ্যাজ অথবা হ্যাভ কাম টুডে, তাহলে এই হুটা বোঝাচ্ছিল অনকে। এই যে আমি জি এখানে একটু দাগিয়ে রাখতেছি, এই হুটা বোঝাচ্ছিল হচ্ছে অনকে। জি এখানে দেখেন অন অফ মাই ফ্রেন্ডস হ্যাজ অথবা হ্যাভ কাম টুডে, বন্ধুদের মধ্যে একজন আজকে এসেছে, তাই তো? জি তাহলে এখানে এই হুটা দিয়ে বোঝাচ্ছিল এই অনকে। তার মানে এই এই হু এর এর মতো ইজ অথবা আর এর সাবজেক্ট হচ্ছে এই হু, যেটা বোঝাচ্ছে এই অনকে। আর এখানে দেখেন অন আছে, এবং এই অন এর জন্য শেষে আছে হ্যাজ হ্যাভ। এখানে আরেকটা ভার্ব আছে না, জি জি হ্যাজ হ্যাভ।
তাহলে এই ফ্রেন্ডস আর এই ফ্রেন্ডস হু এর আগে আছে ফ্রেন্ডস, তাহলে ইজ অথবা আর যেহেতু আছে, এই হুটা বোঝাচ্ছে ফ্রেন্ডস কে। যেহেতু পরবর্তীতে আরো ভার্ব আছে, এজন্য হুটা হচ্ছে জাস্ট ফ্রেন্ডস কে বোঝাচ্ছে। যে বন্ধুরা, যা যেসব বন্ধু ছিল সহায়কপূর্ণ, তাদের মধ্যে একজন আজকে এসেছে। জি এজন্য এখানে কি হবে? আর আর এখানে কি হবে? হ্যাজ। হ্যাজ। মোট কথা, যখন এই অনটা শুধু একটা থাকবে এবং তারপরই ভার্ব হবে, এখানে দেখেন ভার্ব হবে, তখন এই অন কে বোঝাবে। আর যেহেতু এখানে আরেকটা ভার্ব আছে পরবর্তীতে, তার মানে এই হুটা আগের অরটাকেই মিন করতেছে, ফ্রেন্ডস কে। এটারই হচ্ছে বিশ্লেষক, এই যে হু আর অ্যামিকেবল। জি ভাইয়া। বলেন বুঝছেন কিনা? জি ভাইয়া বুঝছি। ইব্রাহিম ভাই, আজকে তো আপনার ইয়া ভালো, ওই যে জি ভাইয়া। স্পিকার ভালো, তাহলে একটু আমাদেরকে এই দুইটা একটু বুঝিয়ে দেন। আহ, এখানে হু ইজ হবে এজন্য, যেহেতু এখানে ওয়ান ফ্রেন্ডস, অনেকগুলো ফ্রেন্ডের মধ্যে একজনকে বোঝাচ্ছে, সেজন্য এখানে ইজ, হুর উপর ইজ হচ্ছে। যেহেতু অন আ- অন অফ মাই ফ্রেন্ডস মানে বন্ধুদের জি, মধ্যে একজন, একজন একজনের একজন, কথা বোঝাচ্ছে। ওকে জি জি। ওকে, আর তারপরে এখানে আর এখানে হুর পর আর হয়েছে এই জন্য, কারণ এখানে অনেকগুলো ফ্রেন্ডস কে বুঝেছে। আর এখানে আরেকটা ভার্ব আছে হ্যাজ, হ্যাজ কাম টুডে, অনেকগুলো ফ্রেন্ডের মধ্যে একজনে আজকে আসছে, সেটা বোঝাচ্ছে এখানে, কিন্তু ভাই সেজন্য হ্যাজ। এখানেও তো ফ্রেন্ডস বলতে অনেকজনই বোঝাচ্ছিল। কিন্তু এখানে এখানে তো একটাই ভার্ব ছিল, হুর পর একটাই ভার্ব, আর কোনো ভার্ব ছিল না, কিন্তু এখানে তো আরেকটা ভার্ব আছে। আচ্ছা, এখানে যদি অন না থেকে বোধ থাকতো তাহলে কি হতো? বোধ যদি বোথ থাকতো তাহলে ইজ হবে না আর হবে? বোথ অফ মাই ফ্রেন্ডস হু, উভয়, মানে বোথ মানে হুম, উভয় বোঝাচ্ছে, মানে অনেকগুলো আর হবে। আচ্ছা আচ্ছা, আর হবে। আর যদি নান থাকতো? নান, কেউ না, অফ মাই ফ্রেন্ডস, কেউ না ইজ হতো ভাই নান থাকলে। আর যদি এভরি থাকতো? কি থাকলে? এভরি এভরি, এভরি থাকতো? এভরি থাকলেও ইজ হতো প্রত্যেকে। আর যদি ইজ এভরিটা থাকতো? ইজ বলতে ভাই বুঝলাম না, ইজ মানে কি? এই যে ইএসইএস, ইজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইজ, ইজ অফ মাই ফ্রেন্ডস ও, ইজ হতো ভাইয়া ইজ। না, কিন্তু বন্ধুদের মধ্যে প্রত্যেকে, বন্ধুদের মধ্যে ইজ হুম মানে কি? প্রতি বা প্রত্যেক। তাহলে হুম হুম বন্ধুদের মধ্যে যদি প্রত্যেকেই উপস্থিত থাকে, তার হুম মানে হুম। যে, তার মানে কি হবে? প্রত্যেকেই উপস্থিত আছে, তাহলে কি হবে? ইজ হবে না আর হবে? ভাই আমি একটা জায়গায় দেখছিলাম যে মানে এভরিটা মানে এক বচনকে বোঝায়, না, তাহলে আপনি কি কি দেখছেন ওটা বাদ। আপনি এখানে আচ্ছা আমার তাহলে সাথে ও অর্থে হ্যাঁ বলেন যে ইজ মানে তো হ্যাঁ, প্রত্যেকেই উপস্থিত ছিল, তার হুম মানে হুম, এখানে ইজ হবে না আর হবে? ইজ থাকলে ইজ হবে, ইজ, হু ইজ। কেন কেন? ভাই এক বচনকে বোঝাচ্ছে না এখানে ইজ কিন্তু বলতে। প্রত্যেকে যেহেতু উপস্থিত আছে, আমার ধরেন হুম 10 জন হুম, ফ্রেন্ড আছে, হ্যাঁ হ্যাঁ, 10 জন মানে আমাদের, প্রত্যেকে হ্যাঁ উপস্থিত আছে। প্রত্যেকে উপস্থিত আছে, তাহলে তো সবাই উপস্থিত, তাহলে তো ইজ ইজ। আর আর হওয়ার কথা, কিন্তু এটা মানে একটু কনফিউশন লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, কনফিউশন হওয়া যাবে না, এটা শিওর হতে জি হবে। জি, জি জি, একটু কনফিউশন যে লাগতেছে। দেখেন, ইজ মানে প্রত্যেকে, প্রত্যেককে আলাদা আলাদা ভাবে বোঝাচ্ছে। ঠিক আছে, জি প্রত্যেককে কিন্তু, সবাইকে কিন্তু একসাথে বলেনি যে অল অফ মাই জি ফ্রেন্ডস। জি I জি। have 10 friends. That doesn't mean the both, all of my friends. I mean 10 friends is not here. Okay? হুম এখানে আলাদা আলাদা করে প্রত্যেককে বোঝাচ্ছে। যখন প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝায়, এভরি মানেও প্রতি, ইস মানেও প্রতি। সো হুম এখানে হুম, সিঙ্গেল এন্টিটি, সিঙ্গেল প্রতি, এক 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 হ্যাঁ এক এক একটা এক একটা, করে সবাই উপস্থিত হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। সো এই জন্য আচ্ছা আচ্ছা, সিঙ্গুলার হবে। ইজ, ঠিক আছে, সেজন্য ইজ, জি। ইজ হবে। আচ্ছা ভাই, এভরিবডি আর এভরি তো একই কথা না? হ্যাঁ হ্যাঁ, মানে এভরিবডি মানে, এভরি মানে প্রতি, আর হ্যাঁ হ্যাঁ, এভরিবডি মানে প্রত্যেকজন, প্রত্যেকজন। হুম, প্রতিজন। হ্যাঁ, অর্থ একই। বুঝতে পারছি। এভরিবডি তাহলে আর ইসে তো এভরি হচ্ছে। একই। হ্যাঁ, হুম, এটা এই ধরনের একটা সেন্টেন্স কি ফাইনালে লিখতে পারবেন? এই যে ওয়ান অন অফ অফ মাই মাই ফ্রেন্ডস। ফ্রেন্ডস, প্রথমে হচ্ছে এখানে, পরে হু, হু ইজ, ফায়ার, হোয়েন দিয়ে একটা কিছু হুম বলবেন, পরে আরেকটা ভার্ব নিয়ে আসবেন। হুম। সম্ভব হবে? ভাই, হ্যাঁ সম্ভব ভাই, এটা আরেকটু বুঝে দিলে ভালো হতো। ওয়ান অফ মাই ফ্রেন্ডস হু আর অ্যামিকেবল হ্যাজ কাম টুডে। হ্যাঁ হ্যাঁ, দেখেন আরেকটু এখানে, হ্যাঁ এখানে জাস্ট
এখানে জাস্ট একটাই ভার্ব আছে, তাই তো? এখানে জি ফ্রেন্ডস এর আগে যেটা আছে সেটাই ডিটারমাইনার, এটাই হচ্ছে হ্যাঁ ডিটারমাইন করতেছে এখানে যে ডিটারমিনেন্ট বন্ধুদের মধ্যে জি একজন। আর এখানে একজন দেখেন, এখানে দেখেন, এখানে ভার্ব আছে দুইটা, তার মানে এই জি হুটা জাস্ট আগের অর্থটাকে বোঝাচ্ছে। ফ্রেন্ডস মানে বন্ধুরা, আচ্ছা ওইসব বন্ধুরাকে বন্ধুরা, বোঝাচ্ছে ওইসব বন্ধুরা যারা ছিল হ্যাঁ অ্যামিকেবল, তাদের মধ্যে একজন আজকে এসেছে। আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা জি বুঝতে পারছি তাদের মধ্যে একজন আজকে এসেছে। হুম তো এই জন্য হচ্ছে এখানে প্রথমে এখানে আর হবে এই ফ্রেন্ডস এর জন্য, যেহেতু পরে ভার্ব হবে এই জন্য এই প্রথমেই সাবজেক্টের ডিটারমাইনারটা এই ওয়ানটা বোঝাবে, পরেরটাকে হ্যাজকে হ্যাজকে। পরেরটাকে এক্স্যাক্টলি। আচ্ছা, এইটা মানে পারবেন না বা বুঝতে প্রবলেম হলো এরকম কেউ আছেন? ঠিক ক্লিয়ারলি বলেন, আপনি যে মানে না পেরে বললে কোনো লাভ হবে না। আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ শিওর। যদি মনে করেন এইরকম কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক ভার্ব থাকে, তাহলে একাধিক ভার্বের একটা মানে সাবজেক্ট কি অ্যান্টিসিডেন্ট হতে পারে না? মানে একটা সাবজেক্টের দুইটা বা তিনটা ভার্ব অ্যান্টিসিডেন্ট হিসেবে কাজ করতে পারবে কিনা? না না না, এটা নরমালি হবে না। হ্যাঁ, আপনি আপনি হচ্ছে ধরেন এরকম হতে পারে, যেমন আই হ্যাভ কাম এন্ড টেকেন মানি ফ্রম দ্য ব্যাংক। I have come today. I have come today and taken money from the bank. এই কম্পাউন্ড সাবজেক্ট সেন্টেন্স। সাবজেক্ট কিন্তু একটা, সাবজেক্ট কিন্তু একটা, কিন্তু ভার্ব দেখেন এই ভার্ব হচ্ছে এই হ্যাভ এর হচ্ছে কাম, আবার এই হ্যাভটাই বোঝাচ্ছে টেকেন কে। আই হ্যাভ কাম টুডে, আমি আজকে এসেছি এবং আজকে নিয়েছি, মানি নিয়েছি, কোথা থেকে নিয়েছি? ব্যাংক থেকে নিয়েছি। সো এক সাবজেক্টের জন্য দুইটা ভার্ব, কিন্তু এটা এন্ড বাট অর দিয়ে যুক্ত থাকবে। এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে তাহলে জি জি, কম্পাউন্ড সেন্টেন্স। আর এটাকে কি কমপ্লেক্স করা যাবে যদি এখানে এন্টারের জায়গায় বিকজ বা অন্য কিছু দিয়ে এন্ড বাট অর, হ্যাঁ আপনি কমপ্লেক্স সেন্টেন্স তাহলে ধরেন আই হ্যাভ কাম টুডে, কমপ্লেক্স সেন্টেন্স অবশ্যই করা যাবে, অর্থ বা অন্য কোনো ওয়ার্ড আনতে হবে সাথে সাথে, বুঝতে পারছেন? জি অন্য জি কোনো ওয়ার্ড আনতে হবে। দো আই হ্যাভ কাম টুডে, সো আই টেকেন মানি ফ্রম দ্য। এই যে দেখেন, এইভাবে বলতে পারেন আই হ্যাভ কাম টুডে, হোয়েন, এখানে এন্ড না দিয়ে হোয়েন দিতে পারেন। তাহলে হোয়েনটা কাকে বোঝাবে? টুডে কে বোঝাবে যখন, যখন যখন আই হ্যাভ টেকেন মানি ফ্রম দ্য ব্যাংক। ঠিক আছে, এভাবে জি দিতে পারেন। মোট কথা হচ্ছে আপনি যে কোনো সেন্টেন্সকেই কমপ্লেক্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডকে মানে বানাতে পারেন, বাট সেটাকে হচ্ছে একটু অন্য ওয়ার্ড আনতে হবে। অর্থ সেম থাকবে, আপনি অর্থ তো সেম রাখতেই হবে, অথবা হচ্ছে আইএলটিএস এর জন্য তো সেটা সমস্যা না যে আপনি দুই একটা অর্থ বাড়ালেন বা একটি করলেন, আপনি যেটা প্রকাশ করতে চাচ্ছেন সেটা হলেই হবে। আর ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে এখানে হ্যাভটা কি টেকেনটাকে নির্দেশ করতেছে মানে যেমন টেক টুক টেকেন যেটা দুই হ্যাঁ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কাম, হ্যাভের পরে হুম হুম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম না, কামের হ্যাঁ পাস্ট হ্যাঁ পার্টিসিপল ফর্ম কি? কাম, কেম, জি কাম। কেম কাম আবার হুম টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? টেক, টুক, টেক টুক টেকেন। টেকেন হ্যাঁ টেক, টুক, টেকেন। সো এখানে সেটা মিল করতেছে। ঠিক আছে, জি জি ভাই ওকে। আর কারো কোনো কোশ্চেন এই যে এইটা নিয়ে, এই যে এই টাইপস এর সেন্টেন্স নিয়ে? আমি কি আরো দুই একটা এক্সাম্পল দিব না অন্য টপিকে যাব? ভাইয়া ভালো হয় একটু ক্লিয়ার।
আচ্ছা, সবাই একটু খাতায় লেখেন। সবাই একটু কাইন্ডলি এটা খাতায় লেখেন। আক্তার ভাই, জি হ্যালো ভাইয়া, আক্তার ভাইয়া, কাইন্ডলি এটা একটু জি আমাকে একটু বলেন তো ভাইয়া, যে সাম হলে এখানে কি হবে আর নান হলে এখানে কি হবে, মানে সবার উদ্দেশ্যে বলেন, সবার জন্য একটু বুঝতে পারি ব্যাপার। some of my assets which are bought from my village have been absolute হবে। Okay, জি have been some হলে আর প্রথমে অজ হবে না ওয়ার হবে? where হবে, কেন ওয়ার হবে? কারণ ওটা plural assets, some assets আচ্ছা, আর এই যে এই এখানে কি হবে, এখন কি হবে বলেন তো, এই যে প্রথমে যেটা লিখলাম এখন এটা কি হবে? some of my assets which are প্রথমটা জি। প্রথম আচ্ছা, একটা কথা একটু ইন্টারাপ্ট করি, আমাদের অনেক ভাই বোন আছেন যারা বলেন যে ভাইয়া আমি তো হচ্ছে অর্থ মানে কি লিখবো পাই না, অপশন পাই না, হ্যাঁ, বা আমার কি বলবো সেটা কিছু পাই না। তো তাদের জন্য আমার সাজেশন হচ্ছে, ভাই কি বলতে হয় এটা আগে আপনি একটা আইডিয়া নেন। আপনি স্পিকিং এর বই পড়েন, রিডিং পড়েন, জাস্ট রিডিং পড়েন। আপনি ধরেন 10টা মডেল আনসার পড়েন, পড়ে দেখেন যে প্রশ্নে কি বলে কতটুকু পর্যন্ত বাড়িয়ে বলা যায়। আপনি 20টা 30টা টাস্ক 2 পড়েন, টাস্ক 2 এর কোশ্চেন পড়েন, আর টাস্ক 2 এর স্যাম্পল আনসারটা পড়েন, 20টা রিডিং পড়েন, জাস্ট রিডিং। এই রিডিং পড়েই দেখেন আপনার মাথায় একটা আইডিয়া আসবে যে কোশ্চেনের লিমিটেশন কতটুকু আর আনসারের পরিধিটা কতটুকু। সো এরপরে হচ্ছে আপনি আইডিয়া নিয়ে এরপরে নিজে নিজে লেখা শুরু করবেন, নিজে নিজে বলা শুরু করবেন। যারা স্পিকিং ট্রাই করেন বা হচ্ছে প্র্যাকটিস করেন, আপনি আগে প্রপারটা জানেন, প্রপারটা দেখেন, প্রপারটা জানেন যে আপনার আসলে কি লিখতে হবে, কি বলতে হবে, কি হচ্ছে প্র্যাকটিস করার দরকার। আপনি আপনি কি প্র্যাকটিস করতে হবে সেটাই না জেনে আপনি আপনি যদি প্র্যাকটিস করেন কারোর সাথে, আর সেও আপনার পার্টনারও যদি আপনাকে ভুল ধরতে না পারে বা আপনার ডেভেলপ করতে না পারে, তাহলে আপনাকে হচ্ছে এইটা করে খুব বেশি লাভবান হওয়া যাবে না। এজন্য আগে হচ্ছে দেখেন যে কি লিখতে হবে, কি বলতে হবে, সেটা আগে বই থেকে প্র্যাকটিস করেন, পারলে খাতায় লিখে রাখেন, লিখে লিখে এইভাবে প্র্যাকটিস করেন। ওকে, তাহলে ভাইয়া এটা যেটা বলতেছিলেন, নান অফ মাই অ্যাসেটস, যদি নান হয় আক্তার ভাই, নান জি অফ মাই অ্যাসেটস হুইচ ওয়াজ অথবা ওয়্যার ব্রট ফ্রম মাই ভিলেজ, এখানে কি হবে, অজ হবে না ওয়্যার হবে? ওয়াজ হবে ভাই, কেন অজ হবে? নান অফ মাই অ্যাসেটস এটা আপনার সিঙ্গুলার বোঝাচ্ছে, যে এখানে এটা আপনার অ্যান্টিসিডেন্ট হিসেবে নান কাজ করবে, ওয়াজ আচ্ছা, ওয়ারের অ্যান্টিসিডেন্ট নান হবে।
নান হলে কি মানে অজ হয় না ওয়ার হয়? ওয়াজ হবে, ওয়াজ হয়। আচ্ছা, আর এখানে কি হবে? এখানে অজ হবে না ওয়ার হবে? এখানে যদি আমরা নানকে নেই তাহলে তো ওয়াজ, আর সামকে নিলে ওয়া। না সরি ভাইয়া, এখানে হবে যদি ইয়ে হবে ওই আপনার, যদি লাস্টের সেন্টেন্সে যদি আমরা ইয়ে নেই, সামকে নেই, তাহলে তাহলে ওয়ার হবে, আর যেটাই কে নেই ওয়ার হবে লাস্টের আচ্ছা, আমার সেন্টেন্সে। আমার আমার হচ্ছে সবার প্রতি অনুরোধ রইলো, সবাই যার যার মতো করে একটু যে চ্যাট বক্সে এইরকম একটা সেন্টেন্স লেখেন, খুব খুব ভেরি কুইকলি, একটু কাইন্ডলি একটু কষ্ট করে সবাই লেখেন সবার ভাই এটা কাছে। কি শুদ্ধটা লিখবো এটাই? না 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 ভাইয়া, এটা তো হ্যাঁ আমি হ্যাঁ লিখছি, আপনি হচ্ছে হ্যাঁ। নিজের মতো করে এরকম একটা সেন্টেন্স বানান, ও সহজই আচ্ছা বানান, কঠিন বানাতে হবে না। আচ্ছা। এই যে যেটা এই যে নিচের এই যে এটার মতো হয়, আপনি তো হচ্ছে এটা আমাদের এখানে লেখার উদ্দেশ্য হচ্ছে আপনি যেন আইএলটিএস রাইটিং এ এটার কপি লিখতে পারেন, স্ট্রাকচার কপি, নট দ্য সেন্টেন্স। ওকে, সো আপনি স্ট্রাকচারটা কপি করে সবাই চ্যাট বক্সে একটু একটা করে সেন্টেন্স লেখেন, ভুল হলে কোনো সমস্যা নাই, জাস্ট ট্রাই। সাম অফ মাই পেন্স হুইচ বট ফ্রম শপ ওয়ার স্টোলেন। ভাই দেখেন, আমরা যে কমন কিছু ভুল করি, সাম অফ মাই পেন্স হুইচ বট, দেখেন কলম তো নিজে নিজে কিনতে পারবে না ভাই, কলম তো হচ্ছে নিজে নিজে কিনতে পারবে না। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি বলতে পারেন হুইচ ওয়ার বট, যেগুলোকে কেনা হয়েছিল। আমরা কালকে এর ক্লাসে আমরা পড়বো, এই এই যে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস। সাম অফ মাই পেন্স, আক্তার ভাই জিনিসটা কি ক্লিয়ার হয়েছেন? হ্যালো আক্তার ভাই। ক্লিয়ার না ভাই, আর একটু বুঝাইলে ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ, না আমি জি বলতেছি। আক্তার ভাই দেখেন এখানে যেটা লেখা জি আছে, জি ভাইয়া, জি জি এই যে এই দেখেন, মিস্টেক। এই যে দেখেন সাম অফ মাই পেন্স হুইজ বট, হুইজ বট মানে যেটি কিনেছিল। তাহলে যে কলম কি নিজে নিজে কিনতে পারবে ভাইয়া? কলম তো জি নিজে না নিজে ভাইয়া, কিনতে পারবে না, কলম গুলোকে কেনা হবে। তাহলে হচ্ছে জি হুইজ ওয়ার বট। আমার সেন্টেন্সটা দেখেন, আমি কিন্তু হচ্ছে অ্যাক্টিভে লিখেছি, অ্যাক্টিভে সেন্টেন্সটা আছে দেখেন একটু খেয়াল করে, যে জি নান অফ মাই অ্যাসেটস হুইচ ওয়ার ব্রড, ব্রড মানে হচ্ছে বহন করে নিয়ে আসা। তাহলে অ্যাসেট তো নিজে নিজে আসতে পারবে না, অ্যাসেটটাকে ব্রড করে বহন করে নিয়ে আসা হবে। সো এখানে হচ্ছে হুইচ ওয়ার হয়েছে, তাই না? আমরা তো জানি পাস্ট কন্টিনিউয়াস এর সাথে অজ ওয়ার হয়, অজ ওয়ারের জি সাথে ভার্বের আইএনজি হয়। তো যখনই এরকম পাস্ট পার্টিসিপল দেখবেন, তার মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলে সেটা প্যাসিভ ভয়েস। ঠিক একই রকম জি ভাবে দেখেন, সাম অফ মাই পেন্স হুইচ বট না, এই সেন্টেন্স ঠিক ওয়ার আছে, বাট। জাস্ট প্যাসিভ জি হবে। হুইচ ওয়ার জি বট ফ্রম শপ, ফ্রম দ্য শপ, ফ্রম শপ ইন দ্য মার্কেট, হুইচ ওয়ার বট ফ্রম শপ ইন দ্য মার্কেট, হুইচ ওয়ার বট ফ্রম এ শপ, ফ্রম শপ ইন দ্য মার্কেট, এটা ভালো শোনাচ্ছে না। Some of my pens which were bought from shop in the market were stolen. Stolen হচ্ছে দেখেন একটা এল হবে, হ্যাঁ, ও জি stolen এ একটা এল হবে। দেখেন ভাই এই সেন্টেন্সটা ডোন্ট মাইন্ড, আপনি তো জাস্ট প্রিপারেশন নিচ্ছেন, হোপফুলি এইভাবেই ডেভেলপ করবেন প্র্যাকটিস করে করে। এইটা এইটা কিন্তু আপনার সেন্টেন্স হিসাবে ওয়ার্ড হিসাবে কাউন্টই হবে না, কারণ আপনার এখানে একটা গ্রামার ভুল, এখানে একটা বানান ভুল। সো যেটা বানান ভুল সেটা কিন্তু ওয়ার্ড হিসাবে কাউন্ট হবে না, জি আবার এটা গ্রামার হিসাবেও কাউন্ট হবে না। তাহলে আপনি দেখেন কয় জায়গায় ধরাটা খাচ্ছেন, এখানে গ্রামারে ধরাটা খাচ্ছেন, আবার হচ্ছে ভোকাবুলারিতেও ধরাটা বলে খাচ্ছেন। জি সো চারটা পার্টের দুইটা পার্ট আপনার এখানে একটা সেন্টেন্সেই নাই। সো ডোন্ট মাইন্ড, জাস্ট প্র্যাকটিস করতে হবে। কিন্তু দেখেন আমরা মানে মনে হচ্ছে বুঝতে পেরেছি, কিন্তু এই যে প্র্যাকটিসের অভাবে কিন্তু আমাদের সেন্টেন্সটা আলটিমেটলি ভুল হয়ে যাচ্ছে। জি তো কাইন্ডলি আপনারা সবাই কালকে থেকে হোমওয়ার্ক গুলো ঠিক মতো দিবেন। এরপরে দেখেন, সাম অফ মাই প্রোডাক্টস হুইচ ওয়ার ব্রড, সাম অফ মাই প্রোডাক্টস হুইচ ওয়ার ব্রড ফ্রম ভিলেজ মার্কেট। হ্যাঁ, সাবিনা আপু আপনার এটা হয়েছে, সাম অফ মাই প্রোডাক্টস হুইচ ওয়ার ব্রড ফ্রম ভিলেজ মার্কেট হয়েছে,
বাট হুইচ ওয়ার বট ফ্রম ভিলেজ মার্কেট, এইটা একটা অংশ। তারপরে দেখেন আরেকটা ভার্ব আনলে ভালো হতো, যেখানে তো এই হুইচটা প্রোডাক্টস কে বোঝাচ্ছে, প্লুরাল হয়েছে জন্য ওয়্যার হয়েছে, কিন্তু এরপরে যদি আপনি আরো কোনো কথা বলতে চান তাহলে এই সাম অনুসারে পরের ভার্বটা হবে। ওকে, এছাড়া হয়েছে সালমা আপু যেটা লিখেছেন, সাম অফ মাই বুকস হুইচ বট ফ্রম মাই টাউন, সেম টাইপস অফ ইরোর্স। সাম অফ মাই বুকস, সালমা আপু দেখেন সাম অফ মাই বুকস হুইচ বট, বই তো নিজে নিজে কিনতে পারে না, বই কি নিজে নিজে কিনতে পারে নাকি বইকেই কেনা হয়ে থাকে? বই কি কেনা হয়ে থাকে ঠিক। তো এটা হবে হচ্ছে ওয়ার বট, হুইচ ওয়ার বট। আর হুইচ এর আগে হচ্ছে যেহেতু বুকস আছে, বুকস হচ্ছে প্লুরাল, এজন্য হবে ওয়ার বট। ওকে ওকে, এরপরে আজগর আলী ভাই লিখেছেন সাম অফ মাই বুকস হুইচ ওয়ার রেড বাই ইউ হ্যাভ বিন ফরওয়ার্ডেড। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি, এটা সুন্দর হয়েছে। তারপর মুজাহিদুল ভাই সাম অফ গুডস হুইচ আর ব্রিং। হ্যাঁ দেখেন এখানে আমরা জানি মুজাহিদুল ভাইয়া, এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাই না? জি জি। আর যদি এখানে আর আনেন তাহলে কিন্তু এই প্যাসিভে হলে ব্রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, ব্রড হবে, হ্যাঁ ব্রড হবে। এছাড়া সব ঠিক হয়েছে। হ্যাঁ, পরে বুঝছি। আচ্ছা, এরপরে দেখেন আমাদের মিত্র আপু, সাম অফ মাই ইমেইলস হুইচ ওয়াজ ভ্যালুয়েবল ফর মি। মিত্র আপু, সাম অফ মাই ইমেইলস, এখানে হুইচটা কাকে বোঝাচ্ছে, ইমেইলসটাকে বোঝাচ্ছে? Yes, sir. ইমেইলসটা কি সিঙ্গুলার না প্লুরাল? Sir, plural. তাহলে ম্যাম ওয়াজ হবে না ওয়্যার হবে? Sir, where? ওকে ম্যাম, তাহলে এটা ঠিক করতে ভাইয়া হবে। গুডস কি সিঙ্গুলার না প্লুরাল? গুডস হচ্ছে মালপত্র, Obviously, এটা- plural. মালপত্র এটা এটা হচ্ছে, আনকাউন্টেবল না? আনকাউন্টেবল। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওই যে আমরা ওই যেটা মানে মজার ছলে পড়ে আসি, যে নিউ হচ্ছে নতুন, নিউজ হচ্ছে সংবাদ, গুড হচ্ছে ভালো, গুড হচ্ছে আপনার, এটা আনকাউন্টেবল নাউন। আচ্ছা সাম অফ গুডস হুইচ আর ব্রিং, এটা তো আগেই পড়েছি। তারপরে হচ্ছে সাম অফ মাই ইমেইলস হুইচ ওয়াজ ভ্যালুয়েবল ফর মি। তাহলে ম্যাম এখানেও দেখেন ম্যাম ওয়্যার হবে, হুইচ ওয়্যার ভ্যালুয়েবল ফর মি হ্যাভ বিন ফরওয়ার্ড। ম্যাম এই যে দেখেন হ্যাভ বিন এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ওকে, Yes, sir. Forwarded হ্যাভ বিন হবে। এর পাস্ট পার্টিসিপল ফর্ম। জি, ওকে। আচ্ছা, এরপরে দেখেন ইব্রাহিম ভাইয়া লিখেছেন এভরিবডি স্টুডেন্টস। ভাই এটা ভুল আছে, ওই নিচেরটা হ্যাঁ। এভরিবডি স্টুডেন্টস হবে না, এটা প্রথমটা। এছাড়াও একটা খুবই গঠনমূলক ভুল উত্তর আছে, কোনটা বলতে পারবেন? এভরি স্টুডেন্ট। এভরিবডি স্টুডেন্ট তো পারতেছি না ভাইয়া। অক্সিলারি ভার্ব। আচ্ছা আচ্ছা, এই যে এখানে এই যে গুডস এর কথা যে বললেন, হ্যাঁ, গুডস হ্যাঁ। মানে হচ্ছে মালপত্র। মালপত্র মানে কি বোঝায়? একটা বোঝায় না অনেকগুলা বোঝায়? অনেকগুলা। দেখেন অনেকগুলা। আমরা আমাদের যদি বলেন যে একটা প্রোডাক্ট, জাস্ট ফর এক্সাম্পল, যে একটা ধরেন একটা ব্যাগ অথবা হচ্ছে অনিয়ন্স, অর ধরেন যে কোনো একটা প্রোডাক্ট নির্দিষ্ট করে যদি বোঝান তাহলে তো গুডস বলার দরকার হয় না, একটা সিঙ্গেল প্রোডাক্ট বললেই হয়, তাই না? তো যেহেতু গুডস মালপত্র মানে অনেকগুলো একসাথে বোঝাচ্ছে, সো এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল সবসময় সিঙ্গুলার হয়। আনকাউন্টেবলের সাথে যেমন ওয়াটার আনকাউন্টেবল নাউন, সাম ওয়াটারের পরে ডিটারমিনেন্ট। সিঙ্গুলার হবে, ঠিক আছে? সাম না হয় কি মাছ হবে মনে হয়, বা সাম হচ্ছে কাউন্টেবলের সাথে বসতে Countable. পারে, আনকাউন্টেবলের সাথে বসতে পারে। জি। সাম কাউন্টেবলের সাথে বসতে, যেমন সাম ওয়াটার বলতে পারি না আমরা, সাম ওয়াটার, কিন্তু সাম যদি কাউন্টেবলের সাথে বসে তাহলে প্লুরাল হবে। যেমন সাম স্টুডেন্টস, হ্যাঁ।
আচ্ছা, এখানে ওই যে ইব্রাহিম ভাইয়া বুঝতে পেরেছেন কি যে এখানে আরেকটা কি ভুল আছে? ধরতে পারতেছি না ভাইয়া। আচ্ছা দেখেন, বডি বডি মানে জোন, বডি মানে কি জোন, প্রতি জোন, প্রত্যেকে, প্রতি জোন, বডি মানে কি জোন, ঠিক আছে? এখানে জি, জোন যখন বলবেন, এখানে প্রতিজন। রিডান্ডেন্সি হয়ে গেছে প্রতি স্টুডেন্ট। প্রতি স্টুডেন্ট যখন বলবেন তখন আর প্রতি জোন বলা যাবে না, প্রতি জোন এইভাবে একসাথে আসবে না, এভরি স্টুডেন্ট বলতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, এভরি স্টুডেন্ট হয় এভরি স্টুডেন্ট বলবেন, অথবা এভরি অফ দ্য স্টুডেন্টস, এভরি ছাত্রদের অফ দ্য মধ্যে একজন, এভরি অফ দ্য স্টুডেন্টস, এভরি অফ দ্য স্টুডেন্টস। আর তাহলে বডিটা ভাই বডিটা কেন ইউজ করবো না আমরা? এভরিবডি স্টুডেন্টস, ওই যে বললাম যে এভরিবডি মানে প্রত্যেক জন, এখানে জোন দিয়ে প্রত্যেকজন। প্রত্যেক, এখানে জোন হ্যাঁ, বলতে স্টুডেন্টদেরকে বোঝাচ্ছে, প্রতি জন, আচ্ছা আচ্ছা। প্রতি জন না বলে প্রতি স্টুডেন্ট, প্রতি ছাত্র, প্রতি প্রত্যেক স্টুডেন্ট। ছাত্র, প্রত্যেক জি, জন ছাত্র, এভাবে আসলে মানে আমি অর্থ দিয়ে আনার চেষ্টা করতেছি, বাট গ্রামাটিক্যাল এটা যায় না, ভালো শোনান, আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা। আছে? আর মানে ফুল সেন্টেন্স হয়েছে আর কি। অ্যাটলিস্ট আইএলটিএস এ যেটা করবেন, আপনি জি, হচ্ছে সবচেয়ে ভালো সেন্টেন্সটা লেখার চেষ্টা করবেন, আচ্ছা ঠিক ভাই, আছে? আপনি হচ্ছে এই অল্প সময়ের মধ্যে, আমি হচ্ছে যেহেতু এটা বেসিক ব্যাচ, এই জন্য আমি ডিটেলস আলোচনা করতেছি, আমি ফুল ক্লাসে এত টাইম পাবো না, হয়তো আমি আচ্ছা ভাই, ফুল ক্লাসে হাতে কলমে সব লেখাবো, রাইটিং কিভাবে আইটি আনতে হয়, কিভাবে শুরুতে লিখতে হয়, কিভাবে আপনার কোহেশন কোয়ারেন্স লিখতে হয়, কিভাবে টাস্ক রেসপন্স আনতে হয়, ওখানে অল্প অল্প করে জাস্ট একটা রিভাইস হবে, বাট হচ্ছে এত বিস্তারিত আলোচনা করার ওখানে সময় পাবেন না। সো এই জন্য বলতেছি, আর হচ্ছে লিস্ট দেখবেন যে এটা ওইভাবে ভালো খাপ খায় না, বুঝছেন? এত গ্রামার এটা চিন্তা না করে এটা খাপ খায় না এটা, এজন্য আমি বলি যে স্ট্রাকচার হুবহু কপি করবেন, স্ট্রাকচার হুবহু কপি, নট দ্য হোল সেন্টেন্সেস, ওকে? সো জি ভাই, এভরি স্টুডেন্টসও হবে না, এভরি অফ দ্য স্টুডেন্টস হতে পারে। তাহলে এভরি অফ দ্য স্টুডেন্টস যদি হয়, তাহলে অ্যাটেন্ড হবে না অ্যাটেন্ডস হবে? জি। অ্যাটেন্ডস। অ্যাটেন্ডেন্স, যেহেতু এটা এভরি প্রত্যেকজনকে বোঝাচ্ছে হ্যাঁ সেজন্য হ্যাঁ। সিঙ্গুলার জন্য এস। আচ্ছা আচ্ছা, ধরলাম যে আপনার এই কথাগুলো ঠিক আছে, জি, এভরিবডি স্টুডেন্টস অ্যাটেন্ড ইন ক্লাস, এটা ঠিক আছে, ধরলাম, মানে ধরলাম ঠিক আছে। হুইচ ইজ অ্যাটেনশন, এটা বলে আপনি মানে কি বোঝাতে চাচ্ছেন? মানে তারা প্রত্যেকজন মনোযোগী। প্রত্যেকজন মনোযোগী, ভাইয়া এটা কিন্তু সবার জন্য বলতেছি, শুধু ইব্রাহিম ভাইয়ের জন্য না। আর এই দুই একটা সেন্টেন্স যদি শিখতে পারেন, আপনার হচ্ছে এই কমপ্লেক্স সেন্টেন্সটাই মেইন। আমি আজকে ক্লাসের শুরুতেই বলেছি যে রাইটিং মার্কিং ক্রাইটেরিয়া ব্যান্ড ডেসক্রিপ্টরসে এই কমপ্লেক্স গ্রামারের নামটা স্পষ্ট উল্লেখ আছে। সো এইটা হচ্ছে ভালো করে বুঝতে হবে, ভালো করে শিখতে হবে, তাহলে দেখবেন আপনার রাইটিংটাই অনেক মানে অ্যাডভান্স হয়েছে, যদি কমপ্লেক্সটা ঠিক হয়। দেখেন তাহলে হুইচ সব সময় বস্তুবাচকের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে? আর হু হচ্ছে স্টুডেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। খেয়াল করি না এটা। আর হচ্ছে হু ইজ অ্যাটেনশন না, হু ইজ এর পরে আপনি অ্যাডজেক্টিভ আসবে, হু ইজ অ্যাটেন্টিভ। এখানে হু ইজ না দিয়ে এভরি স্টুডেন্টস হু অ্যাটেন্ডস ইন দ্য ক্লাস, who attends in the class, ক্লাস every students who attend in the class, where every যেহেতু আছে তাহলে is attentive, ইজ অ্যাটেন্টিভ। হ্যাঁ, every students who attend in the class is attentive। তাহলে মানুষের ক্ষেত্রে কি হবে, হু হবে। জি ভাই, আচ্ছা এরপরে হচ্ছে, আচ্ছা আমি তো মনে হয় 14টা পাইনি, সবারটা কি পেয়েছি? ভাই ভুল করেন কোনো সমস্যা নাই, কিন্তু কাইন্ডলি লেখেন। দেখেন আমরা যারা লিখেছি মোটামুটি যারা অর্ধেক লিখেছি, দুইটা গ্রামার লিখিনি, যেমন হচ্ছে সাম অফ মাই, যেমন হচ্ছে ধরেন সাম অফ মাই প্রোডাক্টস হুইচ আর ব্রট ফ্রম ভিলেজ মার্কেট, ধরেন এখানে দুইটা গ্রামার নাই, মোটামুটি যারা দুইটা গ্রামার লিখেছি সবাই ভুল হয়েছে, মোটামুটি ভুল হয়েছে।
তাহলে যারা ভুল করেছেন তারা কি আমরা এখানে বিস্তারিত আলোচনার মাধ্যমে আরো একটু ক্লিয়ার হলো না? জি জি ক্লিয়ার। জি তাহলে হচ্ছে যারা লিখেন নাই তারা লিখলে তো আমার মনে হয় একটু বেটার হতো। ওকে, হোয়াট এভার। সো আমরা ভাই এরকম ভুল এড়ানোর জন্য কি করতে পারি ভাই? এরকম ভুল কি এড়ানোর জন্য আপনারা হোমওয়ার্কটা ভালো মতো করতে পারেন। আচ্ছা ভাই। হোমওয়ার্কটা ভালো মতো করতে পারেন, স্ট্রাকচারটা হুবহু কপি করে। স্ট্রাকচারটা স্ট্রাকচারটা হুবহু কপি করেন। বাসায় যেহেতু সময় আছে, এখন তো ফাইনাল পরীক্ষা জি দিচ্ছেন, আপনি তো বাসায় যখন প্র্যাকটিস করেন ওটা তো ফাইনাল না। আপনি একটু রিসার্চ করেন যে ওখানে তো প্রথমে দুইটা ভার্ব ছিল, এজন্য একটা সিঙ্গুলার হয়েছে একটা প্লুরাল হয়েছে, তাহলে আমিও দুইটা ভার্ব রাখি, যেটার একটা সিঙ্গুলার হবে একটা প্লুরাল হবে। আবার নিজে নিজে একটু রিসার্চ করেন যে প্রথমটা কিভাবে কখন প্লুরাল হতো, পরেরটা কিভাবে সিঙ্গুলার করা যেত। ঠিক আছে? জি ভাই। ওকে ওকে, এরপরে আমরা আসি হচ্ছে যেটা আমরা দেখাতে চাচ্ছিলাম। ওকে, আচ্ছা, সিম্পল সেন্টেন্স আমি বলেছি যে আমরা লিখবো সিম্পল সেন্টেন্স, বাট একটু বড় করে লিখবো, প্রিপজিশন যোগ করে একটু বেশি লিখবো, বা হচ্ছে বাই যোগ করে, বা হচ্ছে এই যে এই ধরনের যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, অথবা গতকাল ক্লাসে নাউনের যেটা দেখালাম যে প্রেজেন্ট পার্টিসিপল শুরুতে যোগ করে কিভাবে একটা সেন্টেন্স বড় করা যায়, তারপরে হচ্ছে ইনফিনিটিভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যোগ করে কিভাবে বড় করা যায়, আর হচ্ছে এই এরকম ভাবে আমরা লিখবো সিম্পল সেন্টেন্স, বাট অ্যাডভান্স স্ট্রাকচার হবে। আর আমি আবারও বলতেছি, যারা ওই আগের ক্লাসগুলো পাননি বা শীট শীট নাই বা ক্লাস করেননি কোনো কারণে, তারা হচ্ছে কাইন্ডলি আমার থেকে চেয়ে নেবেন। মানে আমি দেখি আমার ইমেইলে জি জি, দিচ্ছি আপনার ইনবক্সে। আপনি তো ক্লাস 2-3টা মিস করছি মনে হয়, ওইটা আমার দেন জানি। ওকে ওকে, ঠিক আছে আপু, সমস্যা নেই। আচ্ছা, আমি কমপ্লেক্স কম্পাউন্ডের কিছু ওয়ার্ড লিখে দিচ্ছি কম্পাউন্ডের জন্য, যেটা হচ্ছে আপনার এতে কাজে দিবে, মনে থাকবে আর কি। আচ্ছা, এই যে এই কমন এই ওয়ার্ডগুলো একটু কাইন্ডলি লিখে রাখেন, আমি সবগুলো স্ট্রাকচার দিচ্ছি। মে মাইট কুড এর ব্যবহার তো আমরা সবাই শিখছি হচ্ছে পাস্ট কন্ডিশনালে, শিখছি না, যে এগুলোর পরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আর পাস্ট কন্ডিশনালে মে মাইট কুড শুড এটা ব্যবহার হয়। এরপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখে রাখেন, এরপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর শুধু মাস্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো মাস্ট হ্যাভ এর পরে শুধু যদি মাস্ট থাকে লিখে রাখেন, তাহলে হচ্ছে মাস্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব প্রেজেন্ট ফর্ম, শুধু মাস্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। মাস্ট বি যদি থাকে তাহলে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। সবাই একটা করে এই খাতায় যে লিখতেছেন এগুলোর সাথে সাথে একটা করে এক্সাম্পল লিখে রাখেন, সহজ এক্সাম্পল লেখেন। আস্তে আস্তে যখন আপনি মুখস্থ হয়ে যাবে স্ট্রাকচারটা, পরে কঠিন সেন্টেন্স লেখেন। ভাই একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলেন। আমি এক জায়গায় দেখছিলাম মানে গোর পর মানে গো টু স্কুল হয় না, মানে গো স্কুল হয় বা গো হোম হয়, মানে টুটা হয় না কেন? গো টু স্কুল, আই গো মানে টুটা স্কুল। অনেক সময় বাদ দেয়, হ্যাঁ মানে গো স্কুল, মানে দেখেন টুটা হয় না, টু, গো হোম। টু, টু ইনটু, তারপরে গো হোম, হোমের আগে টু হয় না, এটা লেখা আছে যে হোম বলতে বাড়ি বোঝায়, জি এটা ওদের ওদের স্ট্রাকচার লেখা আমিও দেখছি, হোমের আগে টু হয়। আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু মার্কেট, মার্কেট বলতে এখানে মানে মার্কেটের দিকে যাচ্ছি। আপনি যখন নিচ থেকে আসবেন তখন এগুলো বিস্তারিত আলোচনা হবে, যে আচ্ছা ইনটু আচ্ছা দ্বারা কি বোঝায়, অন টু দ্বারা কি বোঝায়। অন টু আচ্ছা আচ্ছা মানে সম্মুখে, টু বলতে শুধু দিকে, প্রতি। সো এটা দিলেও হয় না দিলেও হয়, আচ্ছা, কিন্তু এটা কোনো হোমের গ্রামাটিক্যাল হোমের ভুল না? আগে, হ্যাঁ গ্রামাটিক্যাল রুলস, যে হোমের আগে আচ্ছা টু আচ্ছা হয় না, ওটা ব্যবহার আহ, করে না। আচ্ছা 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 বুঝতে আচ্ছা পারছেন? ভাই, ধন্যবাদ এটা ধন্যবাদ, ওরা জি। এইভাবেই রাখে। আর অন্যান্য যেটা আছে সেটা হচ্ছে প্রিপজিশন গুলো এক একটা সময় এক একটা অর্থ মিন করে। আর আইএলস এর এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আপনি টিচার বুঝবে যে আপনি ওইটা মিন করছেন, বুঝছেন? জি কিন্তু হোমের আগে টু বলেন না, এটা নিষেধ আছে।
সবাই একটু কাইন্ডলি একটা করে এক্সাম্পল লিখবে। I would rather go Canada than to do I would rather go Canada than to হবে না I would rather go Canada than to lower paid jobs in Bangladesh. Would rather have এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এর মানে কি, যে আমি বরং কানাডা যাব, দেন মানে পরেরটা করব না প্রথমটা করব। আচ্ছা আমি আগে সহজ একটা এক্সাম্পল দিয়ে দিই যাতে আপনাদের মাথায় থাকে ভালো। চেষ্টা করবেন উড রেদারের একটা সেন্টেন্স ইউজ করার স্পিকিং এও এবং রাইটিং এও। এই যে ধরেন 15-20টা 25টা ম্যাক্সিমাম আপনার গ্রামাটিক্যাল রুলস মাথায় থাকবে। এই যে ইউজ টু এর ব্যবহার, উড রেদারের ব্যবহার, মাস্ট হ্যাভ এর ব্যবহার, সো এই যে সিন্স, বিকজ, অ্যাজ ইফ, অ্যাজ দো, যেগুলো এর আগেও দেখিয়েছি, এই সব মিলিয়ে যদি 25টা আপনার ইয়ে থাকে, লেখা থাকে খাতায়, ছোট্ট করে নোট থাকে, দেখবেন রাইটিং এর সময় বা স্পিকিং এর সময় 25টা গ্রামারের রুলস আপনি ছোট একটা পেজে নিয়ে যাবেন আর দেখতে দেখতে যাবেন। অবশ্যই আপনি 20-25টার মধ্যে অ্যাটলিস্ট 20-25টা না হোক 6-7টাতে ইউজ করতে পারবেন। 6-7টাই এনাফ। উড রাদার কি বং উড রাদার মানে বরং। বরং আই উড রাদার ডাই দেন বেগ, আমি বরং মরবো কিন্তু মানুষের কাছে হাত পাতবো না। ওকে, উড রাদার মানে হচ্ছে বরং, মানে আমি প্রথমটাই পছন্দ করি পরেরটা হচ্ছে বরং। আর উড রাদার হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম I would rather have studied earlier to boost up my IELTS score. Used to এর ব্যবহারটা কার মনে আছে? used to এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর be used to পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। Used to এর ব্যবহার শুধু used to এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ। আর be used to, get used to, be বলতে am is আর was were, এই যে কোনো একটা হলে সেটার পরে ভার্বের সাথে আইএনজি হয়। ভার্বের সাথে ing। আচ্ছা, এরপর লেখেন had better, ought to, be supposed to,
এগুলোর পর সবগুলোর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ভার্ব ফার্স্ট মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, হ্যাভ টু মানে বাধ্যবাধকতামূলক। হ্যাভ টু, হ্যাজ টু, তারপরে হচ্ছে হ্যাড টু মানে আমাকে একটা জিনিস করতেই হয়। এরপরেও ভার্ব ফার্স্ট। টেন টাইপস এর মডাল অক্সিলারি ভার্ব লিখে দিলাম। চেষ্টা করবেন যে নর্মাল এম, ইজ, আর, ওয়াজ, আর, ক্যান এগুলা ব্যবহার না করে সেম কথাটাই একটু এগুলা দিয়ে ঘুরিয়ে বলতে। সবাই কি এক্সাম্পল লিখছেন একটা করে? যে একটা কঠিন মনে হলে আমি লিখে দিই, না হলে আপনারা লেখেন। এগুলা তো হচ্ছে ভাই জাস্ট প্র্যাকটিস, যে আমরা সবাই জানি, অনেকেই জানি, বাট প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে হুট করে যে এটা আনা যায় এই অনেক সময় মনে থাকে না। এছাড়া ওই সচরাচর আমরা যে আমি সবসময় এগুলাই যদি প্র্যাকটিস না করি ওগুলাই দেখা যাবে যে দিন শেষে ওগুলাই বলে ফেলবো। ভাইয়া অট টু আর উড টু কি একই কথা? অট্ট মানে উচিত, ঠিক আছে? অট্ট মানে আর উচিত। আর শুড বা উড টু? শুট শুট মানেও উচিত, একই। আচ্ছা, একই না এগুলা? জি জি, অট টু, শুড টু, উড টু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই। বি সাপোজ আচ্ছা, টু মানে করা উচিত, সম্ভাব্য। করা উচিত। সাপোজ টু, এই টাইপস। আচ্ছা আসেন এরপরে গতকালকে কমন কিছু স্ট্রাকচারের কথা বলেছিলাম আমি। যেমন ধরেন প্রিপজিশনের কথা বলেছিলাম, যেটা বেশি ব্যবহৃত হয়ে থাকে প্রিপজিশন। একটা হচ্ছে বিটুইন এর ব্যবহার, আর একটা হচ্ছে অ্যামং এর ব্যবহার। এটা চেষ্টা করবেন যে আপনার রাইটিং এ যেন, রাইটিং এ বা হচ্ছে স্পিকিং এ একটু বলার জন্য। বিটুইন এর রুলসটা কি? দুইজনের মধ্যে হলে বিটুইন, দুইয়ের দুইজনের মধ্যে মধ্যে হলে বিটুইন, আর দুইয়ের অধিকের মধ্যে হলে এমাং। এমন। এমন। আচ্ছা আচ্ছা, আমরা অনেক সময় একটা ঘটনা বলি না, যে যেমন ধরেন ঘটনার মাঝখানে যদি হয়, মাঝখানে একটা ঘটনা, আর একদম ঘটনার শেষে একটা হচ্ছে কিছু বলবেন, যে মাঝখানে, এট দা এন্ড আর ইন দা এন্ড, এই দুটার মানে কি? এট দা এন্ড হচ্ছে গল্পের একেবারে শেষ, এট দা এন্ড হচ্ছে মানে কি গল্পের একেবারে শেষ, আর ইন দা এন্ড হচ্ছে মাঝখানে। মাঝখানে যদি কোনো একটা পর্বের সমাপ্তি হয়, এইটা। এরপরে দেখেন ইন, অন, অ্যাবাভ, একটা কিছু যদি ভিতরে বোঝায়, যেমন হচ্ছে ধরেন দ্য ডার্ট থিংস আর ইন দ্য ডাস্টবিন,
ইন দা ডাস্টবিন, একটা কিছুর ভিতরে, ডাস্টবিনের ভিতরে, তাহলে হচ্ছে ইন। অন মানে হচ্ছে উপরে, টেবিলের উপরে সংযুক্ত, আর অ্যাবাভ হচ্ছে একদম মাথার উপরে। আচ্ছা, এই যে আমরা যে যত কনজাংশন করব, এই কনজাংশন কিন্তু সেম আপনার ওই সব যত কনজাংশন আছে সবগুলো কনজাংশনই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার। তো কনজাংশন করার মাধ্যমে আমাদের কমপ্লেক্স গুলো হয়ে যাচ্ছে, কনজাংশন করার মাধ্যমে আমাদের কম্পাউন্ড হয়ে যাবে। আর আমরা হচ্ছে ধরেন ইয়েতে আমাদের ফুল আইএলটিএস কোর্সে কিছু গ্রামারে, আপনার হচ্ছে গ্রামার তো এখানে হয়ে গেল, আমাদের এরপরে কিছু ফ্রেজাল বা গ্রুপ ভার্ব যেগুলো আইএলটিএস এ খুব বেশি কাজে লাগে, ওগুলো আমরা ওখানে মুখস্থ করার জন্য দিব, জাস্ট মুখস্থ করার জন্য। যেমন নাকি আমরা ভোকাবুলারি গুলো দিয়েছি, আর ওখানে হচ্ছে এই কমন কিছু জিনিস আমরা ওগুলো মুখস্থ করার জন্য দিব। ভাইয়া ভোকাবুলারি শিটটা পাই নাই আমি। ভূগোলের শীটটা পাননি? আমরা তো হচ্ছে ইয়েতেই দিয়েছি। গ্রুপে গ্রুপে কি অন্যরা পান নাই? কেউই পান নাই ভাইয়া? অন্যরা কেউই পান নাই গ্রুপে ভোকাবুলারি শীটটা? জি, গ্রুপে দেওয়া আছে। আচ্ছা, অসুবিধা নাই ভাইয়া, আপনি আমাকে তাহলে পার্সোনালি নক দিন, আমি আপনাকে দিয়ে দিই। আচ্ছা ভাইয়া। আচ্ছা, কিছু কনজাংশন একটু এই যেটা বলেছি, সিন্সের ব্যবহারটা মনে আছে না? সিন্সের ব্যবহার খুব কুইকলি সবাই লিখে রাখেন, টাইম কম আমাদের। ভাই সিন্স আর ফর এটা একটু আরেকটু বললে ভালো হবে। সিন্স এবং ফর ও আচ্ছা, কনফিউশন থাকে এটা। হ্যাঁ, যদি সংখ্যা, সিন্স ফর দুইটা দিয়েই সংখ্যা বোঝায়, ঠিক আছে? সিন্স অথবা ফর টাইমের ক্ষেত্রে দুইটা দিয়েই সংখ্যা বোঝায়। জি যদি যদি সময়টা যদি, সরি, দুইটা দিয়ে সময় বোঝায়, যদি সময়টা যদি সংখ্যা দিয়ে বোঝায় তাহলে ফর হয়, আর যদি সময়টা যদি সংখ্যা দিয়ে না বুঝে অন্য নামে বোঝায় তাহলে সিন্স হয়। যেমন মানডে, এটা কোনো সংখ্যা না কিন্তু সময়, তাহলে হচ্ছে কি সিন্স। স্যাটারডে, সানডে, মানডে, ওয়েডনেসডে, থার্সডে, সো যদি সময়টা যদি সংখ্যা দিয়ে বোঝায় তাহলে ফর হয়। যেমন ফর 7 ইয়ার্স, 7 একটা সংখ্যা না, জি তাহলে হচ্ছে ফর হবে। আর যদি আহ, শুধুমাত্র সময় বোঝায়, যেমন হচ্ছে এই লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার থেকে সে এই কাজটা করতেছে, তাহলে লাস্ট ইয়ার কি কোনো সংখ্যা? এটা না তো হচ্ছে সিন্স একটা একটা সময়ের নাম। সেন্টেন্স সময় না। সো সো এখানে সিন্স হবে। আচ্ছা, এখানে আর একটা সিন্সের আর একটা রুলস আছে, যেটা আমি লিখে দিয়েছিলাম সম্ভবত, যে সিন্সের প্রথমে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। হুম আর সিন্সের প্রথমে যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরে হচ্ছে পাস্ট পারফেক্ট হয়। পাস এটা কি সবার মনে আছে না এই রুলসটা? স্যার কাইন্ডলি আবার একটু রিপিট কথাটা স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি লিখে দিচ্ছি। সিন্সের ব্যবহার, হ্যাঁ, সিন্স থাকবে মাঝখানে। এই যে দেখেন, সবাই একটু কুইকলি লেখেন, আমাদের টাইম কম। সিন্সের প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ওকে? আর সিন্সের প্রথমে যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরবর্তীতে পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট। সিন্স মানে হচ্ছে যদিও, যেহেতু, কারণ।
ওই যে সিম্পল হ্যাঁ সিন্সটা বিফোর আফটার এর মতো একদম দেখতে। না না না, হ্যাঁ যে বিফোর আফটারে তো হচ্ছে একটার পরে পাস্ট পারফেক্ট হলে আফটারের হ্যাঁ হ্যাঁ পরে সবসময় পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট হয়। পাস্ট পারফেক্ট তা- হয়। কিন্তু এখানে দেখেন সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট হবে, সিন্সের পরে পাস্ট পারফেক্ট, আবার সিন্সের আগেও পাস্ট ইনডিফিনিট হতে পারে, সিন্সের পরেও পাস্ট পরে ইনডিফিনিট পাস্ট হতে ইউনিট হতে 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 পারে। পারে। হুম, শুধু হুম, সিন্স বুঝতে না, পারছি। সিন্স বিকজ একই, সিন্স মানেও কারণ, বিকজ মানেও কারণ। হ্যাঁ, অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহারটা মনে আছে? আচ্ছা, আমি শুধু কনজাংশনের জায়গায় সবগুলো লিখে দিচ্ছি, যে এগুলো আপনি মাথায় রাখবেন, যে এগুলো ইউজ করতে হবে। ভাই আবার এই সিন্সটা ব্যবহার করলে এটা আবার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, এটাই তো। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এই জন্যই তো দুইটা একসাথে ক্লাস। জি অলদো, দো, ইভেন দো, এই তিনটার অর্থ কি সেম? অল সেম দো সেম সেম সেম। তারপর লিখে রাখেন সো দ্যাট, সো দ্যাট, এবং আরেকটা হচ্ছে সো ডট ডট দ্যাট। দুইটা, এখানে একটা হচ্ছে সো দ্যাট, শুধু সো দ্যাট, সো দ্যাট মানে কারণে, সো দ্যাট যেহেতু, আর একটা হচ্ছে সো ডট ডট দ্যাট, দুইটা আলাদা। হ্যাঁ, তারপরে হচ্ছে আইদার অর, আইদার অর এর ব্যবহার আমরা শিখেছি, আইদার অর, নাইদার নর, নট ডট ডট বাট, মনে আছে সবার? জি নাইদার নর, এখানে শুধু লিখে রাখেন, যে একসাথে ভাই কোন লিখে ক্লাসে, রাখেন। কত ক্লাসে পাচ্ছেন এটা আইদার অর নাইদার অর? এটা ভাইয়া কত নাম্বার ক্লাসে যেন করেছিলাম? এটা কি টেন্সের ক্লাসে পড়িয়েছিলাম আমরা? প্রথম দুইটা ক্লাসের মধ্যেই পাবেন। আচ্ছা ভাই ঠিক আছে। নট অনলি বাট অলসো, as well as, with, together with, along with, এই ওয়ার্ডগুলোর, এগুলোর হচ্ছে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, আর এগুলো হচ্ছে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। neither nor, not only but also, not dot dot but, হুম তারপর হচ্ছে শুধু বাট, এটা দিয়েও আপনার কম্পাউন্ড, হুম both কম্পাউন্ড। dot dot and, both dot dot and, হচ্ছে শুধু অর, শুধু অর, এরপর হচ্ছে till, until। নো সুনার হ্যাড, আমরা এই যে ইনভার্টেড সেন্টেন্সে দেখেছিলাম না, নো সুনার, নো সুনারের পরে দেন হবে, তারপরে স্কার্সলি থাকলে when স্কার্সলি, পরে দেনের পরে পাস্ট ইনডিফিনিট হবে, হোয়েন এর পরে পাস্ট ইনডিফিনিট হবে। প্রথমে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, পরে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। নো সুনার ডট ডট দেন, স্কার্সলি, হোয়েন, এই সেম, হার্ডলি, বিফোর। আপনারা যখন এই যে রাইটিং এ অন্য অন্য বই পড়তে যাবেন বা হচ্ছে রিডিং করতে যাবেন, তখন এই ওয়ার্ডটা ফ্রিকোয়েন্টলি দেখবেন, দেয়ারফর।
ইন কেস provided that loss as now that আচ্ছা, এই হচ্ছে আমাদের একটু মনে রাখবেন যে এগুলা ইউজ করা যায়, এগুলো হচ্ছে কনজাংশন, আমি এগুলো রাখার ট্রাই করব, এটা একটু মাথায় রাখেন, মাথায় ভাই রেখে শেষে কি লিখছেন? নাও নাও দ্যাট। নাও জি, ওকে। আচ্ছা, আরেকটা ঠিক কথা আছে ভাই। বলেছিলাম যেটা আমি লিখে দিতে চাই, সেটা হচ্ছে ওই যে আমরা তো ফাইনাল পরীক্ষায় বা স্পিকিং এ বা হচ্ছে ওই রাইটিং এ তো কখনো আমরা হুররা, তারপরে এলাস, এগুলো তো বলতে আলাস পারবো না। হ্যাঁ, এগুলো তো বলতে জি পারবো না বা এগুলো খুবই কমন একটা কথা হয়ে গেছে। যেহেতু আমাদের ওগুলা মনে আছে, এজন্য ওইটাকে কাজে লাগিয়ে আপনাকে এই সেন্টেন্সটা একটু মাথায় রাখেন, যাতে করে আপনি ওই পড়াটা কাজে লাগাতে পারেন। সেই কাজে লাগানোটা কি, যদি সুযোগ পান তাহলে কথায় কথায় মেরে দিবেন, ইট ইজ এ ম্যাটার অফ extremely enjoyable that, ওকে। শুধু হুররা হুজ্জা এগুলা বললে হবে না, এই পুরো সেন্টেন্সটা বলেন, পুরো লাইনটা বলেন, ইট ইজ এ ম্যাটার অফ এক্সট্রিমলি এনজয়েবল দ্যাট। অর্থাৎ হুরা বা এটার হ্যাঁ পরিবর্তে হ্যাঁ, ওটা এই বলা পুরো যাবে লাইনটা। না। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ, যদি একবারই বলবেন, এটা বারবার বলা যাবে না, যে কোনো একবার যদি সুযোগ পান, হ্যাঁ ওরকম আচ্ছা যদি আচ্ছা আসে। যদি ধরেন এই স্পিকিং এর পার্ট 3 তে একটা কথা বলার শুরুতে একটা মজার ব্যাপার, বা হচ্ছে আপনার কোনো একটা ট্রাভেলিং করতে ভালো লাগে, বা কোথায় আপনি হুম যেতে চান, বা হচ্ছে হুম আপনার রিসার্চ করতে ভালো লাগে, বা আপনার ভালো লাগার বিষয়টা কি, শপিং এর কথা বলেন, বা হচ্ছে একটা মুভি সং বা যে কোনো কিছু কথা বলেন, তাহলে এইটা তো হুররা হুজ্জা তো বলতে পারবেন না, ইট ইজ এ ম্যাটার অফ এক্সট্রিমলি এনজয়েবল দ্যাট, এটা একটু হুম মাথায় রাখেন যেন এটা বলতে পারেন। তারপরে হচ্ছে যদি নেগেটিভ কিছু হয়, ইট ইজ এ ম্যাটার অফ এক্সট্রিমলি সরল, শুধু এইটুকু বলতে পারবেন। সলিড হ্যাঁ, এই সলিড দুইটা হচ্ছে মাথায় রাখেন, যাতে এখান থেকে আপনি একটু বলতে পারেন যে ম্যাটার অফ, তাহলে আপনার লাইনটা একটু বড় হলো, কথাটা একটু বেশি হলো, বাড়লো আর কি, আপনার এক্সপ্রেশন বা ফিলিংসটা আপনি ভালো করে বোঝাতে পারলেন। এইটা ভাই আমরা বেসিক কোর্স করতেছি আইএলটিএস এর জন্য, সো আইএলটিএস এ যা যা কাজে লাগে আমরা সেগুলাই জি শিখবো। এখানে ইন্টারজাকশনে আমার বা ওই যে প্রিপজিশন বা যে ভার্ব অ্যাডজেক্টিভ অনেক রকম রুলস আছে, নাউন 8 প্রকার, এটা 6 প্রকার, এত কিছু শিখে আমার দরকার নাই, কারণ আমরা আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি, তাই না? তো আইএলটিএস এ তো আপনার জি গ্রামার লিখতে হবে না, আইএলটিএস এ হচ্ছে গ্রামার গুলো ইউজ করে কিভাবে স্পিকিং এ কাজে লাগানো যায়, কিভাবে রাইটিং এ কাজে লাগানো যায়, সেটা হচ্ছে আপনার কাজে দিবে। সো ওইটাই হচ্ছে আমাদের টার্গেট। আর হচ্ছে আমি আজকে ক্লাসের শুরুতেও বলেছি, শেষেও এই কথা বলেই আজকে শেষ করতেছি, যে এই কমপ্লেক্স কম্পাউন্ডের যত রুলস আছে সব হচ্ছে রিলেটিভ প্রোনাউন, কনজাংশন, তার মডাল অক্সিলারি, মডাল ভার্ব, এগুলো সব মিলে যোগ করে হচ্ছে এই আপনার কমপ্লেক্স সেন্টেন্সটা তৈরি হয়ে থাকে। কমপ্লেক্স সেন্টেন্সের নির্দিষ্ট কোনো স্ট্রাকচার নাই, সব অন্যদের নিয়ে গঠিত। কিন্তু কিন্তু আবারও বলতেছি যে ব্যান্ড ডেসক্রিপ্টরস এর রাইটিং এ এবং স্পিকিং এ কমপ্লেক্স সেন্টেন্সের কথা স্পেশালি উল্লেখ আছে। সো আপনাকে কমপ্লেক্স সেন্টেন্সের দক্ষ আপনাকে হতেই হবে। তো কালকে সবাই কাইন্ডলি 15টা সেন্টেন্স জমা দিবেন, 15টা সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সের উপর 15টা সেন্টেন্স সবাই জমা দিবেন, ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্সের উপর 15টা সেন্টেন্স বাড়ি কাজ। জি জি, বাসার কাছে। আচ্ছা
তো আজকের মতো এখানেই সমাপ্তি। জি ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।